মহান স্বাধীনতা দিবস আজ ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদের চরণে ভালোবাসার ফুল দিয়েছেন প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা মণ্ডলী। এস.এম. আরিফের রিপোর্ট। স্বাধীন বাংলাদেশের বুকে রক্তিম সূর্য মনে করিয়ে দেয় ৫৪ বছর আগের স্বাধীনতাকামী বলিষ্ঠ জাতির কথা। বিশ্বের বুকে যাদের পরিচয় হার না মানা জাতি হিসেবে। ৭১-এর উত্তাল মার্চে স্বাধীনতা ছিনিয়ে আনতে মুক্তিযুদ্ধের সূচনা হয় এই দিনে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। জাতির বীর সন্তানদের প্রতি প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরেই শহীদ বেদিতে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পিনপতন নীরবতায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা প্রদর্শনী বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এরপর শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা মণ্ডলী ও বিদেশি কূটনীতিকরাও। দুটো দিনের উদ্দেশ্য যেটা সাধারণ মানুষের জীবন জীবিকা এবং সুস্থভাবে তাদের কর্মসূচি এগুলো করার জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব এবং সেই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি। জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ। কোনো ধরনের লোভ লালসা ছাড়াই মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের বীর সেনারা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর লাখো জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন একটি ভূখণ্ড। আজকে এই দিনে সেসব বীর শহীদদের কেবল স্মরণ নয়, তাদের আদর্শ নৈতিকতা রাষ্ট্রীয় এবং ব্যক্তি জীবনে ফুটে উঠুক, এমনটাই প্রত্যাশা সবার। এস.এম. আরিফ, মাই টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। দর্শক, এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর কি খবর আছে আসলে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সকাল থেকে যে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে এখনও কিন্তু চলছে। এখনও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ এখানে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানও কিন্তু এখানে মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, নিজের জীবন বিলিয়ে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করার জন্য এখানে সমবেত হয়েছেন ফুল নিয়ে। বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী এখন ফুল দিয়ে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। রাজনৈতিক দলগুলো যেটি বলেছেন যে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হলেও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে ২০২৪ সালে আরও একটি বিপ্লব করতে হয়েছে। এই যে বিপ্লব, এই ২৪ এবং ৭১-এর বিপ্লবকে যদি একই সঙ্গে মিলানো হয় তাহলে সেটি ভুল হবে। অর্থাৎ ৭১-এ স্বাধীনতা অর্জিত হয়েছিল আর ২৪-এ মানুষের যে অধিকার, সেই অধিকার হরণ করা হয়েছিল, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই কিন্তু বিপ্লব ঘটাতে হয়েছে। তবে তাদের দাবি ছিল যেটি যে দ্রুতই দেশ গণতন্ত্রের পথে উত্তরণ হবে এবং সেটি করার জন্য যেটি প্রয়োজন সেটি হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে এবং দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার ক্ষমতায় এসে গণতান্ত্রিক সেই সরকার দেশকে নতুন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে।
এবং আরেকটি বিষয় যেটি বলেছেন যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারাই বলেছেন যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো সেটি কখনোই উচিত হবে না, কারণ সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, আর নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। তবে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ডিসেম্বরে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছিল সে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা হবে, তবে সেটি যদি না হয় তাহলে হয়তো তারা ভিন্ন দিকে অগ্রসর হতে পারেন এমনটি আভাস দিয়েছেন। সরাসরি কিছু না বললেও যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে পরবর্তীতে তারা ভিন্ন দিকে অগ্রসর হতে পারেন বলে ধারণা করা হচ্ছে, অর্থাৎ কথা থেকে তেমনটি আভাস পাওয়া গেছে। তবে সব মিলিয়ে সাধারণ মানুষের যেটি প্রত্যাশা এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যেটি প্রত্যাশা সেটি হলো যে দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের দিকে এগিয়ে যেতে হবে এবং মানুষের অধিকার আদায়ে কাজ করতে হবে। শাওন, এই ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন শেষ তথ্য। শাওন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা আজকের দিনটিকে খাটো করে দেখাতে চায়, তাদের মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না। তিনি বলেন, রাজনীতির মাঠে সবাই সব দলের প্রতিপক্ষ, দলগতভাবে মতভেদের পার্থক্য থাকলেও দেশের প্রয়োজনে সবাই ঐক্য একই থাকবে। আমি সবচেয়ে প্রথম স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং অতঃপর দেশে থেকে উনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন এবং স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম, এখন আমরা নতুন করে পেয়েছি ৫ তারিখের পরে। আমি স্বাধীনতার ৭১-এর যে বীর শহীদ যারা নিজেদের জীবনে প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, আমি তাদের স্মরণ করছি। তাদের পরিবারবর্গ যারা এখনো বেঁচে আছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আজকের এই দিনে আমি দেশবাসীকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ আমাদের নেতা তারেক রহমান এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। এদিকে ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তবে সেটা মানা হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। যে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে, আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের, এমনটাই আমাদের প্রত্যাশা। আজকের দিনে আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে এবং ২০২৪ সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। আনন্দদায়ক আর সাশ্রয়ী খরচে ভ্রমণ করতে দক্ষিণাঞ্চলের অনেকেই বেছে নিচ্ছেন নৌপথ। আর তাই ঈদ যত ঘনিয়ে আসছে ভিড় বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে পদ্মা সেতু চালুর পর আগের মতো যাত্রী না থাকায় লোকসানের আশঙ্কা করছেন লঞ্চ মালিকরা। আফজাল হোসেনের রিপোর্ট। নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঢাকাবাসী। প্রিয়জনের সাথে ঈদের সময়গুলো কাটাতে দেশের দক্ষিণাঞ্চলের মানুষেরা ছুটছেন সদরঘাটে। তবে এখনও নেই সদরঘাটের সেই চিরচেনা ভিড়। লঞ্চ চালকরা বলছেন, ঢাকা থেকে বরিশাল আসা যাওয়া করতে আগে প্রায় ৫ লাখ টাকার জ্বালানি খরচ হতো। তেলের দাম বাড়ার পরে সে খরচ দাঁড়িয়েছে ৭ লাখে। বিপরীতে কমেছে যাত্রী। এতে ঈদ মৌসুমে রয়েছে লোকসানের আশঙ্কা। সতর্ক করে দিয়ে আগে, হ্যাঁ, লাইফ জ্যাকেট আছে আমাদের অনেক, পর্যন্ত প্রায় ৪০০-র মতো নিয়ে আছে আমাদের লাইফ জ্যাকেট, বয়া আছে।
এখন যে আমরা এই আপডাউনে যাব, আসতে যাইতে তেলের পয়সা হয় সন্দেহ আছে, কিন্তু আমরা বর্তমানে দেখা যাচ্ছে যে যাত্রী এর আরও 4 গুণ যাত্রী হইলেও আমাদের তেলের পয়সা সমান সমান হবে। পদ্মা সেতু চালু আর উন্নত যোগাযোগ মাধ্যমের কারণে যাত্রীরা ভিড় করছেন দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে। তবে সস্তা আর আরামদায়ক যাত্রার মাধ্যম হিসেবে লঞ্চকে বেছে নিচ্ছেন অনেকেই। বোঝাপিরা থাকলে, বাচ্চা কাচ্চা থাকলে, মেয়ে ছেলে থাকলে লঞ্চে যাইতে সুবিধা। আর লঞ্চে যাইতে যারা মজা লাগছে, ভালো লাগছে, তারা লঞ্চেই যায়। বাসেও যাতায়াত করি, লঞ্চেও যাতায়াত করি। আজকে ভালো লাগছে, লঞ্চে ইচ্ছা করছে দেখে আজকে লঞ্চে যাচ্ছি। লঞ্চের সুবিধা হলো শান্তিতে স্বাচ্ছন্দ্যভাবে মানুষ শুয়ে বয়ে এবং ঘুমিয়ে বাড়িতে যেতে পারে। আমি যাচ্ছি দেশে, সবার সাথে ঈদ করব, লঞ্চে যাইতে ভালো লাগে, সেজন্য যাইতেছি। পদ্মা সেতু চালুর পর থেকে লঞ্চের যাত্রী কিছুটা কমেছে, তবে স্বস্তিদায়ক যাত্রা আর আরামদায়ক ভ্রমণের কারণে লঞ্চের প্রতি আগ্রহ কিছু যাত্রীর বিন্দুমাত্র কমেনি। এখানে আসা যাত্রীদের প্রত্যাশা নিরাপদ ভ্রমণের। তারা গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার নিরাপদে ফিরতে চান নিজেদের কর্মস্থলে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর থেকে ঘরমুখো মানুষের খবর জানতে যুক্ত হচ্ছে সহকর্মী শিমুল আহমেদের সাথে। শিমুল, ঘরমুখো মানুষের কেমন পরিস্থিতি আসলে দেখছেন কমলাপুরে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমি রয়েছি রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকেই যারা ঘরমুখো যাত্রী রয়েছেন, ঈদ করতে যারা বাড়ি ফিরবেন সেই যাত্রী কিন্তু সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করছেন। এবং আমি যদি একটু বলে রাখি, প্রত্যেকটি ট্রেনের যে শিডিউল রয়েছেন, শিডিউল কিন্তু বিপর্যিত হয়নি এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রত্যেকটি ট্রেন কিন্তু তাদের গন্তব্যে গিয়েছেন। এবং আমাদের সাথে যাত্রীদের কথা হয়েছে এবং যাত্রীরা আমাদেরকে যেমনটি জানিয়েছে, একদম মানে নিরবিচ্ছিন্নভাবে যে গ্রামে ফেরা, অর্থাৎ নারীর টানে যে বাড়ি ফেরা, সেই বাড়ি ফেরার জন্য তারা এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন। এবং প্রত্যেকটি ট্রেন কিন্তু আসলে তাদের যে শিডিউল রয়েছেন, প্রত্যেকটি ট্রেনের যে শিডিউল রয়েছেন সেই শিডিউল অনুযায়ী ছেড়ে গিয়েছেন। এবং এখানে যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন আসলে প্রত্যেকটি টিকিট যেহেতু অনলাইনে ছাড়া হয়েছে, সেই টিকিটগুলো কোনোভাবেই বাইরে বিক্রি করা হয়নি এবং সেই টিকিট অনুযায়ী কিন্তু আসলে প্রত্যেকটি যাত্রী তাদের গন্তব্যে যাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের কথা যদি আমি একটু বলে রাখি, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে নির্বিঘ্ন খুব তৎপর রয়েছেন এবং তারা এখানে দায়িত্ব পালন করছেন। এবং যারা ঘরমুখী যাত্রী রয়েছেন তাদের কোনো ধরনের এবার কিন্তু কোনো ধরনের অভিযোগ নেই। এই ছিল আমার কাছ থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ আপডেট। আমি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। শিমুল, আপনাকে ধন্যবাদ। জেলার দৌলতদিয়া ঘাট ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটে নৌরুট ব্যবহার করে পদ্মা ও যমুনায় ফেরি চলাচল করে। আর ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ে এই নৌরুটে দ্বিগুণ। তবে এই সুযোগে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় পাড়েই অসাধু সিন্ডিকেট ও প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রতি রাতে ও দিনে ফেরিতে চলছে 3 তাস নামক জুয়া। আর এই কারণে নিঃস্ব হচ্ছেন যাত্রী ও চালকরা। রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ঈদে যানবাহন ও ঘরমুখো মানুষের চাপ বাড়ে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দ্বিগুণ। আর এ সুযোগেই কিছু অসাধু সিন্ডিকেট ও প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি মহল প্রতি রাতে ও দিনে ফেরিতে 3 তাস নামক জুয়া খেলা চালিয়ে যাচ্ছে। ফেরিতে প্রতি রাতে ও দিনে জুয়ারুদের অত্যাচারে বিপদে পড়ে নিঃস্ব হচ্ছেন যাত্রী সহ চালকরা। চলাচলরত ফেরি পদ্মা নদীর মাঝামাঝি এলে দ্রুত গতির ইঞ্জিন চালিত ট্রলারে করে সংঘবদ্ধ একদল জুয়ারি চলন্ত ফেরির পকেট গেট ব্যবহার করে ফেরির মধ্যে প্রবেশ করে তাসের নামে অর্থ হাতিয়ে নিচ্ছে। ফেরিতে জুয়া সহ বিশৃঙ্খলার অনেক ধরনের নাশকতা হয়ে থাকে। আমরা চাই নৌপুলিশ ও তৎপর ঈদের সামনে সবাই সুস্থভাবে ভালোভাবে বাড়ি ফেরুক। প্যাসেঞ্জারের অনেক ক্ষতি হয়, ড্রাইভারের অনেক ক্ষতি হচ্ছে। টাকা দিতে দেরি হলে নেমে আসে তাদের ওপর নির্যাতন ও বিভিন্ন অত্যাচার। জুয়ারিদের কাছে দেশি ও বিদেশি অস্ত্র থাকায় ভয়ে ও আতঙ্কে থাকেন ফেরিতে থাকা যাত্রী সহ চালকরা। ফেরির স্টাফরা ফেরিতে রুমে যায় বসে থাকে, কি করছে না করছে ওইটা দেখবে না। এগুলো একটু খেয়াল করে, আগে কিন্তু এটা হয় না। এটা ফেরির কর্তৃপক্ষ সহযোগিতা এটা হয়।
পবিত্র ঈদুল ফিতরে জুয়ারুদের ভয়াবহতা আরও বাড়বে বলে মনে করছেন যাত্রী সহ চালকরা। ফেরিতে নৌ পুলিশের উপস্থিতি ও নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা। পুলিশ থাকে ঘাটে, আমরা যেন নিরাপত্তা পাই, আরো যত মা বোন বাড়ি ফেরবে এরা যেন নিরাপত্তা পায়। যেটা খারাপ কাজ, এই জন্য সরকার চাই এটা যদি হয়েও থাকে তারপরে সরকার যেন এটা ব্যবস্থা নেয়। এ বিষয়ে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিসি সজাগ আছে এবং ঈদ উপলক্ষে পুলিশের কড়া নজরদারি থাকবে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নৌ পুলিশ সহ সকলের সহযোগিতা চাই এবং অন্যায় কর্মকাণ্ড বন্ধ হওয়া খুব জরুরি। যদি হয় ঈদের সময় আমাদেরকে আরও বেশি সচেতন, সজাগ এবং বিশেষ করে নৌ পুলিশের পুলিশ সুপার মহোদয় নিশ্চিত করেছেন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সাদা পোশাকে আমরা ইন্টেলিজেন্স বা গোয়েন্দা আমরা নজরদারি রাখছি, যেখানে এই ধরনের ব্যত্যয় বিচ্যুতি হবে, অপকর্ম হবে, অন্যায় হবে, সেখানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ঈদ উল ফিতর উপলক্ষে দ্বীপ জেলা ভোলায় জমে উঠেছে ঈদ বাজার। শহরের ফুটপাত, মার্কেট আর অভিজাত বিপণী বিতান সব জায়গাতেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভোলা থেকে আমাদের জেলা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কম্বল। শহরের জাহাঙ্গীর প্লাজা, জিয়া সুপার মার্কেট, আমিনা প্লাজা, কে জাহান চৌধুরী প্লাজা, নবারুণ সেন্টার, চকবাজার, তালুকদার ভবন সহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে জমে উঠেছে ঈদের বাজার। ক্রেতা বিক্রেতাদের সরগরমে মুখরিত বিপণী বিতানগুলো। তবে বিগত বছরের চেয়ে এবছর বিক্রি বেড়েছে বলে মনে করছেন বিক্রেতারা। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমাদের ঈদ উল ফিতরে এবার বেচা কিনা মোটামুটি গত বছর থেকে ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের এবার নতুন ঘাড়ারা আসছে, সারারা আসছে, আলিয়া কাট, তারপরে আপনার বাচ্চাদের ভিতরে কিডস আইটেমের ভিতরে যেমন কি বারবি, পার্টি প্রো। এই বছরের নতুন কালেকশন হলো আপনার আলিয়া ড্রেস আছে, আফগানি ড্রেস আছে, আর হলো আপনার এই যে নিউ মডেল আছে। ঈদ বাজারে তরুণীদের পছন্দের তালিকায় বেহুলা, নাগিন, পানসু, রাখি বন্ধন নামের ভারতীয় ড্রেস রয়েছে। পুরুষদের জন্য রয়েছে শার্ট, পাঞ্জাবির সমারোহ দোকানগুলোতে। বিক্রি হচ্ছে ছোটদের নানা রঙের ও বাহারি রঙের পোশাক। তবে পোশাকের দাম গত বছরের চেয়ে বেশি বলছেন ক্রেতারা। প্রাইস তো একটু বেশি মনে হচ্ছে, যা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যেতে আছে আর কি। দেখতেছি মনে হচ্ছে একটু রেঞ্জটা হচ্ছে হাই, এখন ওরকম হচ্ছে না। আলহামদুলিল্লাহ এই বছরে ঈদ মার্কেটটা মোটামুটি ভালোই যাচ্ছে, সবকিছুই মনে হচ্ছে যে হাতের নাগালের মধ্যে দাম আছে। আমরা দেখতেছি আর কি, এখনো আসলে চয়েস হয় না আমাদের, মানে প্রাইসটা আমাদের মানে সাধ্যের মধ্যে কিনা দেখতেছি আর কি, কোনটা সুন্দর হয়। শুধু তৈরি পোশাক নয়, কসমেটিক্স, জুতা, টেইলারিং, ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। স্বাদ আর সাধ্যের মধ্যেই নতুন কাপড় কিনছেন ক্রেতারা। এদিকে ঈদ বাজারে ক্রেতাদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। ভোলা জেলা প্রশাসক বলছেন, ঈদে ক্রেতা বিক্রেতাদের নিরাপদে কেনাবেচা করতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ভোলা জেলার বিভিন্ন মার্কেট সহ সারা দেশেই একটু উপচে পড়া ভিড় হয় এবং সেখানে আমাদের যথারীতি আমাদের পুলিশি পাহারা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা আছে। আমি আশা করি যে এই জেলায় আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমাদের এখনো পর্যন্ত সন্তোষজনক আছে এবং এটা বহাল থাকবে। এদিকে ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, কেনাবেচা ততই বাড়ছে বলে মনে করছেন বিক্রেতারা। ইলিয়াস কমল, মাই টিভি। ইসলামী অনুশাসনের এক অনন্য নিদর্শন ফিতরা। শরীয়তে ছোট বড়, স্বাধীন পরাধীন ও নারী পুরুষ সবার উপরই এটি ওয়াজিব করা হয়েছে। ইসলামী বিশ্লেষকরা বলছেন, এক মাস রোজা রাখতে গিয়ে ইচ্ছায় অনিচ্ছায় যেসব ছোট ভুল ত্রুটি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে সদকাতুল ফিতর। মোহাম্মদ ইলিয়াস জানাচ্ছেন বিস্তারিত। রমজানের শেষে আসে ঈদ উল ফিতর। ফিতর অর্থ রোজা ভাঙ্গা। সদকাতুল ফিতর দ্বিতীয় হিজরির শাবান মাসে বিধিবদ্ধ হয়। সদকাতুল ফিতরা একমাত্র গরিবদের জন্য নির্ধারিত, যাতে তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। সদকাতুল ফিতর নামটা মূলত, সদকা মানে তো আমরা জানি দান করা, সাদাকা, আর ফিতির মানে হলো ভাঙ্গা, ফাটিয়ে ফেলা। তার মানে ওদিন আমার রোজা ভাঙে ফেলতেছি। হ্যাঁ, সদকাতুল ফিতর একান্তই গরিব দুঃখীর জন্যে, যাতে করে তারা ঈদের আনন্দে শরিক হতে পারে। এই জন্য চাঁদ দেখা গেলে এটা দিয়ে দেওয়া উচিত, যাতে আগামীকাল ঈদের নামাজের আগেই তার কাছে পৌঁছে যায় এবং সে আনন্দে শরিক হতে পারে। এবং এটার উদ্দেশ্য হলো যে আপনি রোজা রাখলেন, তারাবি পড়লেন, এই যে আপনার ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ভুল ত্রুটি সংশোধনের জন্যে, এটাকে কমপ্লিট করার জন্য আল্লাহ সদকাতুল ফিতরের ব্যবস্থা করেছে। রোজাকে পবিত্র করাও সদকাতুল ফিতরের অন্যতম লক্ষ্য বলে জানান ইসলামী চিন্তাবিদগণ। ফিতরা হচ্ছে রোজার ক্ষতিপূরণ, ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করার জন্য এবং গরিব মিসকিনের খাদ্যের সংস্থার জন্য। ফিতরা হচ্ছে রোজাকে বিভিন্ন অশ্লীলতা এবং ফাহিশা কথাবার্তা থেকে পবিত্র করার জন্য। আমাদের অনিচ্ছা সত্ত্বেও বা অজানা সত্ত্বেও অনেক সময় ভুল ত্রুটি করে ফেলি রোজা থেকে, রোজার হক আদায় হয় না, সেই সমস্ত ভুল ত্রুটি থেকে মুক্ত করার জন্য
এই সাদকার ব্যবস্থা করা হয়েছে। রাসূল ইসলাম এই ব্যবস্থাটি করেছেন, পরিষ্কার বলেছেন তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্যের সংস্থান হিসেবে, যাতে তারাও ঈদের ভাগিদার হতে পারে, খুশির ভাগিদার হতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সকলের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। মোহাম্মদ ইলিয়াস, মাই টিভি, ঢাকা। দেশের স্বার্থে চলতি বছর নির্বাচন চায় বিএনপি বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি একথা বলেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এবারে গ্রাম বাংলার খবর। যথাযথ মর্যাদায় টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ সূর্যোদয়ের সাথে সাথে ৭১ বার্তপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়। ভোরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তম্ভ অর্পণ করেন। এরপর টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে জেলা প্রশাসক শরীফা হক। পরে কুচকাওয়াজ জেলা পুলিশ, আনসার, বিডিপিপি সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে সালাম গ্রহণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার। খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ গল্লাবাড়ির বধ্যভূমিতে স্মৃতিসৌধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এ দিবসটি শুরু হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য খুলনার সর্বস্তরের মানুষ গল্লামারি স্মৃতিসৌধে জড়ো হতে থাকে। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, যুবদল, ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠন। পরে মঞ্চে আগত সাধারণ মানুষ শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তবে আজ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সরকারিভাবে দিবসের কার্যক্রম শুরু হয়। বগুড়ায় নানা আয়োজনে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ভোরে বগুড়ার মুক্তির ফুলবাড়ি শহীদ স্মৃতিস্তম্ভে বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সামাজিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবী মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভারতে না গেলে ভালো চিকিৎসা পাওয়া যায় না, এমন মাইন্ডসেট তৈরি করা হয়েছিল মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার কাঠামো উন্নয়ন, জবাবদিহিতা এবং চিকিৎসকদের আন্তরিকতার বৃদ্ধি করলে অন্য দেশ থেকে চিকিৎসার জন্য মানুষ বাংলাদেশে আসবে। মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে ড্যাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ড্যাব রংপুর মেডিকেল কলেজের সভাপতি অধ্যাপক ডক্টর মাহমুদুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তৃতায় করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শরীফুল ইসলাম, ইফতার কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর জাভেদ আক্তার সহ অন্যান্যরা। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যতটুকু কাঠামো রয়েছে, অবকাঠামো রয়েছে, এই অবকাঠামো যদি আরও উন্নত করা যেত, এই অবকাঠামো যদি একটি জবাবদিহিতার মধ্যে আনা যেত, তাহলে বাংলাদেশ থেকে কোনো রোগী ভারতে যেত না।
ধামরাই পৌর যুব দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মনো কমিউনিটি সেন্টারে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধামরাই পৌর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক হুমায়ুন আহমেদ রোমান শিকদারের সভাপতিত্বে ও ধামরাই পৌর যুব দল নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিসউদ্দিন। উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক সহ উপস্থিত ছিলেন পৌর বিএনপি, যুব ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রায় ২,০০০ হতদরিদ্র বৈষম্য ছাত্র আন্দোলনে আহত ছাত্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম শিকদার। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী প্রশাসনকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাগুরার সাধারণ মানুষের উপরে যদি কোনো রকম অন্যায় অত্যাচার হয় তার বিরুদ্ধে আমি মাঠে নামব। মঙ্গলবার বাঁকুড়ার শালিখায় আরপাড়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আরপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেটের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান রকুনুজ্জামান, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন শিকদার। গাজীপুরের সাংবাদিকতায় নিরাপত্তা ও সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান ক্লাবের সভাপতি ফজলুল হক মরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও বিজিএম-এর পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রবিকুল ইসলাম, মহানগর জামায়াত সহকারী সেক্রেটারি মোহাম্মদ আজহারুল ইসলাম মোল্লা, ফিলিপাইন বাংলাদেশের চেম্বার অফ কমার্সের পরিচালক মাকসুদা চৌধুরী মিশা সহ অন্যান্যরা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিল্পকলা একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা হল রুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলম টমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম। এ সময় থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। নড়াইলে 25শে মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 25শে মার্চ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তথ্য অফিসার রোস্তম আলী, প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ, মাইটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাতিল ঘোষণার পর নতুন করে রাজনৈতিক দল হিসেবে আবারও আওয়ামী লীগের নিবন্ধন চেয়ে আবেদনের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গেল 24শে মার্চ নৌকা অথবা ইলিশ প্রতীকে দলটির নিবন্ধন চেয়ে উজ্জ্বল রায় নামে এক ব্যক্তির পরিচয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু
হয় নানা আলোচনা সমালোচনা। ফোরামের তথ্য অনুযায়ী উজ্জ্বল রায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নরেশ চন্দ্রের ছেলে। তিনি পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার একটি প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত। এদিকে রহস্যজনক কারণে ঘটনার পর থেকে ওই যুবক আত্মগোপনে থাকলেও তার পরিবারের দাবি দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন উজ্জ্বল। বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল সালাম। আমার ছেলে কাজ করতে পারে না, আমার ছেলে তো এমনি মাথা আউট হয়ে গেল, আর পাস করতে তো পারে না। এই যে মেট্রিক পাস করছে মানুষকে সাহায্য করিয়ে কোনো মতে স্কুল হাতে, তার এই স্কুলে তো তার পাস করতে পারে না, বিভিন্ন স্কুল তো তার মাস্টারেরা ভাগে দিচ্ছে, মাথা খারাপ হয়েছে। আর আবার ফুলবাড়িতে ভর্তি হয়েছে, এবারও তো পাস করতে পারে না। কুষ্টিয়ার মিরপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এতিম শিশুদের সাথে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছে ছাত্রদল। মঙ্গলবার উপজেলার আহমেদপুর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাত সহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদল নেতা তসলিম উদ্দিন নিশাতের পক্ষ থেকে এতিম শিশুদের কোরআন শরীফ ও এলাকার অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কৈজুরি শুভকি মধ্যপাড়া গ্রামে প্রবাসী এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আখিনুর মিয়া। আরও বক্তব্য রাখেন পাথরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতি আলামিন, মোহাম্মদ বাবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলদুয়ার উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুস জব্বার সহ ওলামে কেরাম, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সুধীবৃন্দ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় চট্টগ্রাম সন্দ্বীপে ইফতার দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্দ্বীপ আইটিএল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও মোনাজাতে জাসাস কেন্দ্র নির্বাহী কমিটির সহসভাপতি ও বিএনপির নেতা মোস্তফা কামাল পাশা বাবুল এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তরা জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী বেলায়েত। চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে ষোলকবহর ওয়ার্ড যুবদল। ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাদেক আহমেদের সভাপতিত্বে ও মোহাম্মদ জাবেদের পরিচালনায় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ মুসা, মোহাম্মদ আলী সাকি, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, সেলিম উদ্দিন রাসেল সহ মহানগর থানা ও ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষ থেকে মঙ্গলবার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ ওয়ার্ড শাখা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হুদা খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ABM মমিনুল হক। টাঙ্গাইলে ধনবাড়ি নড়িলায় দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপি। ধনবাড়ি ধোপাখালী ইউনিয়নের নড়িলা কলেজ মাঠে 7 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধনবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ি পৌর বিএনপির সভাপতি SMA সোবাহান, ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কামাল হোসেন তালুকদার মিজু ও বিএনপি নেতা শিপন তালুকদার সহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির অসুস্থতার সকল নেতাকর্মীর রোগ মুক্তি কামনায় দোয়া করেন।